ইরানের প্রস্তাবকে আবর্জনা বললেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ এবং যুদ্ধের পদধ্বনি। দীর্ঘ 9 বছর পর বেজিংয়ে ট্রাম্প শি জিনপিং ঐতিহাসিক বৈঠক, লক্ষ্য বাণিজ্য এবং এআই নিয়ন্ত্রণ। হার্ভার্ডের কাছে চলন্ত গাড়িতে এলোপাতাড়ি গুলি, নজরদারিতে থাকা হামলাকারী গ্রেফতার। এবং ব্রুকলিনে 182 রাউন্ড গুলি ও গ্যাং যুদ্ধ, লোড করা পিস্তল নিয়ে আদালতে হাজির অপরাধী। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইরানের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরানের সাথে চলমান এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। অন্যদিকে কাতার অভিযোগ করেছে যে ইরান হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং উপসাগরীয় দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য জরুরি পণ্য আসা যাওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত এবং তাদের প্রতিশোধ যুক্তরাষ্ট্রকে বিস্মিত করে দেবে। সংঘাত ছড়িয়ে পড়েছে অন্যত্রও। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপরে সহিংসতার দায়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২,৭৪০ জনে দাঁড়িয়েছে এবং লেবাননে ২রা মার্চ থেকে এ পর্যন্ত ২,৮৬৯ জন প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো চীন সফরে ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 9 বছর পর বেজিংয়ে পা রেখে তিনি বৈঠক করতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। মধ্যপ্রাচ্য সংঘাতের আবহে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যেখানে আলোচনার মূল কেন্দ্রে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, বৈশ্বিক অর্থনীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। ট্রাম্পের এই সফরে তার সাথে রয়েছেন ইলন মাস্ক সহ আমেরিকান শীর্ষস্থানীয় কোম্পানির সিইওরা। মূলত আমেরিকায় চীনা বিনিয়োগ বাড়ানো এবং বড় ধরনের বাণিজ্য চুক্তি নিশ্চিত করাই এই সফরের অন্যতম লক্ষ্য। বেইজিং সম্ভবত আমেরিকার কাছ থেকে বিমান, কৃষি পণ্য এবং জ্বালানি আমদানির বড় ঘোষণা দেবে। তবে এর বিনিময়ে চীন চায় তাইওয়ান ইস্যুতে আমেরিকার নমনীয় অবস্থান এবং আরোপিত শুল্ক বা ট্যারিফ কমানো। এছাড়া প্রথমবারের মতো দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি কথা বলবেন। যদিও পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং মানবাধিকার ইস্যুতে দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য এখনও বিদ্যমান। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে বড় সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিনা জামানতে আটক নীতি নিয়ে বিভক্ত আপিল আদালতগুলো। কোথাও মিলছে জামিন, কোথাও অনির্দিষ্ট বন্দিত্ব। এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় লাখো অভিবাসী। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আইনি জটিলতা। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বিনা জামানতে আটক নীতি নিয়ে দেশটির আপিল আদালতগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর ফলে একই দেশের ভিন্ন ভিন্ন রাজ্যে অভিবাসীদের ভাগ্যে জুটছে ভিন্ন ভিন্ন পরিণতি। এই অচলাবস্থা কাটাতে এখন হস্তক্ষেপ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টকে। 2025 সালের জুলাই মাসে জারি করা এক মেমোর মাধ্যমে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, যারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের জামিন ছাড়াই বন্দী থাকতে হবে। এমনকি তারা আশ্রয়ের আবেদন করলেও। প্রশাসনের লক্ষ্য বছরে 10 লাখ মানুষকে বহিষ্কার করা, যদিও বর্তমানে এই হার লক্ষ্যের প্রায় অর্ধেক। এই নীতির বৈধতা নিয়ে শুরু হয়েছে বিচার বিভাগীয় লড়াই। সম্প্রতি ফ্লোরিডা ও নিউ ইয়র্ক ভিত্তিক দুটি আপিল আদালত এই নীতিকে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে। আদালতগুলোর মতে প্রেসিডেন্টকে এভাবে ঢালাওভাবে সবাইকে আটকে রাখার ক্ষমতা আইন দেয়নি। অন্যদিকে টেক্সাস ও লুইজিয়ানা ভিত্তিক আপিল আদালতগুলো এই নীতিকে বহাল রেখেছে। তাদের যুক্তি, যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের জামিন পাওয়ার বিশেষ কোনো অধিকার নেই। এই বৈচিত্র্যময় রায়ের ফলে বর্তমানে জর্জিয়া বা নিউ ইয়র্কে থাকা কোনো অভিবাসী জামিনের সুযোগ পেলেও টেক্সাসে তাকে হয়তো অনির্দিষ্টকালের জন্য বন্দী থাকতে হচ্ছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, এই নীতির ফলে হাজার হাজার মানুষ যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই মানবেতর জীবন কাটাচ্ছেন। সুপ্রিম কোর্ট এখন এই সার্কিট স্প্লিট বা আদালতের বিভক্তি নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যার উপর নির্ভর করছে প্রায় 55 লাখ অভিবাসীর ভবিষ্যৎ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছেই দিনের আলোয় শুরু হয় এলোপাতাড়ি গুলিবর্ষণ। চলন্ত গাড়ি লক্ষ্য করে হামলায় গুরুতর আহত হন দুজন। পরে পুলিশ এবং এক সাবেক মেরিন সদস্যের গুলিতে আটক হয় হামলাকারী। কিভাবে ঘটল এই ভয়াবহ হামলা? কেনই বা নজরদারিতে থাকা এক ব্যক্তি আবার অস্ত্র হাতে নামল? জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে প্রকাশ্য দিবালোকে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অদূরে মেমোরিয়াল ড্রাইভ এলাকায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে অন্তত 2 জন গুরুতর আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত অবস্থায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে মেমোরিয়াল ড্রাইভ ও রিভার স্ট্রিটের সংযোগস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান জানান, টাইলার ব্রাউন নামের এক যুবক একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে চলন্ত যানবাহন লক্ষ্য করে উন্মত্তভাবে গুলি চালাতে শুরু করেন। গুলিতে নিজেদের গাড়িতে থাকা 2 ব্যক্তি আশঙ্কাজনকভাবে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত একজন স্টেট ট্রুপার এবং একজন সাবেক মেরিন সেনা পাল্টা গুলি চালালে হামলাকারী টাইলার ব্রাউন আহত হন। পুলিশ দ্রুত তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, ব্রাউন এর আগেও একটি অপরাধের জন্য বর্তমানে প্রবেশন বা বিশেষ নজরদারিতে ছিলেন। প্রত্যক্ষদর্শী লিসা শিল জানান, আমি স্কুলে ভ্যানে ছিলাম, জীবন বাঁচাতে দৌড়ে পালাতে হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন, ব্রাউনের বিরুদ্ধে সশস্ত্র হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখা সহ একাধিক কঠোর অভিযোগ আনা হয়েছে। গভর্নর মাউরা হিলি এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই, তবে তদন্তের স্বার্থে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে গ্যাং যুদ্ধের ভয়াবহতা চরমে পৌঁছেছে। কোনি আইল্যান্ড এবং সেন্ট্রাল ব্রুকলিন ভিত্তিক গ্যাংগুলোর সংঘাতে রাস্তায় 182 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এতে 7 জন গুলিবিদ্ধ সহ এক কিশোর পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। আদালতের তদারকি মিটিংয়েও পিস্তল নিয়ে হাজির হচ্ছে অপরাধীরা। এই ঘটনায় 15 জনকে গ্রেফতার করে 113টি অভিযোগে মামলা দায়ের করেছে প্রশাসন। নিউ ইয়র্কের ব্রুকলিনে গ্যাং সংঘর্ষের ভয়াবহতা নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেস এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সম্প্রতি 16টি পৃথক গোলাগুলির ঘটনায় জড়িত 15 জন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই সংঘাতের ভয়াবহ চিত্র নিচে তুলে ধরা হলো। ব্রুকলিনের রাস্তায় গ্যাং যুদ্ধগুলোতে অন্তত 182টি বুলেট ছোড়া হয়েছে। এই সহিংসতায় 7 জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে ফুটবল প্র্যাকটিস শেষে ফিরতে থাকা এক নিরপরাধ 16 বছরের কিশোর আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া ফ্রেন্ডলি ফায়ারে 17 বছর বয়সী এক গ্যাং সদস্য প্রাণ হারিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে যখন 21 বছর বয়সী ক্রিস্টোফার মুর আদালতের নির্দেশে একটি তদারকি মিটিংয়ে লোড করা পিস্তল নিয়ে যান এবং বের হওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বীদের ওপর গুলি চালান। এছাড়া একটি বাড়িতে 20 রাউন্ড গুলি ছোড়ার ঘটনাও ক্যামেরায় ধরা পড়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গঞ্জালেস একটি জব্দ করা অস্ত্র তুলে ধরলেও অন্যটি ধরতে রাজি হননি, কারণ সেটিতে তখনও ভুক্তভোগীর রক্ত লেগেছিল। পুলিশের মতে সোশ্যাল মিডিয়া এবং ড্রিল মিউজিকের মাধ্যমে একে অপরের প্রতি ঘৃণা ও প্রতিশোধ নেয়ার মানসিকতাই এই যুদ্ধের মূল কারণ। গ্রেফতারকৃত 16 থেকে 27 বছর বয়সী এই অপরাধীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখা সহ 113টি অভিযোগে মামলা করা হয়েছে। কর্মকর্তাদের মতে এই তরুণদের ট্রিগার হ্যাপি বা হুটহাট গুলি চালানোর প্রবণতা সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি সিনাগগের সামনে ইসরায়েল ও ফিলিস্তিন সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পশ্চিম তীরের জমি বিক্রয় সংক্রান্ত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ 3 জনকে গ্রেফতার করলেও শহর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বাফার জোন আইনের প্রয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি সিনাগগের সামনে জমি কেনাবেচাকে কেন্দ্র করে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মিড উডের ইয়ং ইসরায়েল সিনাগগে ইসরায়েল এবং পশ্চিম তীরের রিয়েল এস্টেট সংক্রান্ত একটি অনুষ্ঠান চলাকালীন এই উত্তেজনার সূত্রপাত হয়।
বিক্ষোভকারীরা সিনাগগের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করলে পাল্টা বিক্ষোভকারীদের সাথে তাদের হাতাহাতি শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাস্ক পরিহিত এক ব্যক্তি এক তরুণীর চুল ধরে টেনে তাকে গাড়ির ওপর আছড়ে ফেলার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। এনওয়াইপিডি জানিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তারা অন্তত 3 জনকে আটক করেছে, যার মধ্যে 2 জন প্রো ইসরায়েল কিশোর এবং একজন প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারী। বিক্ষোভের আয়োজক সংস্থা প্যাল আউডা দাবি করেছে ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি নিউ ইয়র্কের বুকে বিক্রি করার প্রতিবাদেই তারা এই সমাবেশে ডাক দিয়েছে। তাদের মতে অবৈধ জমি বিক্রির এই অনুষ্ঠানগুলো বন্ধ না হলে এমন প্রতিবাদ চলতেই থাকবে। সাম্প্রতিক সময়ে উপাসনালয়গুলোর সামনে ক্রমবর্ধমান এই উত্তেজনা রুখতে নিউ ইয়র্কে বাফার জোন আইন কার্যকর করা হয়েছে। এই আইন অনুযায়ী সিনাগগ বা চার্চের সামনে বিক্ষোভের সময় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথা থাকলেও পুলিশ এখনও তার পূর্ণাঙ্গ রূপরেখা জমা দেয়নি। ম্যানহাটানের পর ব্রুকলিনের এই ঘটনা শহর জুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। নিউ ইয়র্কের অসহনীয় গরম থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আবারও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যোগ্য পরিবারগুলোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে এয়ার কন্ডিশনার এবং ফ্যান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে এই বছর গরমের তীব্রতা আগের সব রেকর্ড ভাঙতে পারে, তাই আগেভাগেই এই প্রস্তুতি। কুলিং অ্যাসিস্ট্যান্স বেনিফিট কর্মসূচির আওতায় যোগ্য নিউ ইয়র্কবাসীর একটি এসি ইউনিটের জন্য সর্বোচ্চ $800 থেকে $1000 পর্যন্ত সহায়তা পাবেন। এই খরচের মধ্যে এসির দাম এবং ইনস্টলেশন বা বসানোর খরচ অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে যেসব পরিবারে প্রবীণ ব্যক্তি, ছোট শিশু বা দীর্ঘস্থায়ী অসুস্থ রোগী রয়েছেন তারা এই আবেদনে অগ্রাধিকার পাবেন। আবেদন করতে হলে পরিবারের মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। যেমন একজনের পরিবারের জন্য মাসিক আয় $3473 নিচে হতে হবে। যেহেতু এই সুবিধাটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হচ্ছে, তাই দেরি না করে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। এয়ারলাইন্স গ্রুপ ব্যাগেজ ফি বাড়িয়ে দিয়েছে, যা পর্যটকদের উপরে বাড়তি চাপ সৃষ্টি করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন স্মার্ট প্যাকিংয়ের মাধ্যমে এই খরচ এড়ানো সম্ভব। কাপড় রোল করা এবং জুতোর ভেতরে ছোট জিনিস রাখার মতো কৌশলগুলো ব্যবহার করে আপনিও অতিরিক্ত ফি ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। ইরান যুদ্ধের পরে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় আমেরিকান, ডেল্টা ও ইউনাইটেডের মতো বড় বিমান সংস্থাগুলো ব্যাগেজ ফি বাড়িয়ে দিয়েছে। এখন একটি ব্যাগ চেক ইন করতেই গুনতে হচ্ছে অন্তত $45, কিন্তু পকেটের ওপর এই বাড়তি চাপ কমানোর একটি সহজ সমাধান আছে, আর তা হলো স্মার্ট প্যাকিং। শিপিং কোম্পানি মাই ব্যাগেজ এর প্রতিষ্ঠাতা পল স্টুয়ার্টের মতে বড় ব্যাগ নয়, বরং সঠিক কৌশলে ছোট ক্যারি অন ব্যাগ গুছিয়েই আপনি কয়েক হাজার টাকা বাঁচাতে পারেন। প্যাকিং বিশেষজ্ঞ স্টুয়ার্ট বেশ কিছু কার্যকর কৌশল শেয়ার করেছেন। প্রথমত, কাপড় ভাঁজ না করে রোল বা গোল করে পেঁচিয়ে রাখা। টি শার্ট বা জিন্সের মতো নরম কাপড়গুলো রোল করলে ব্যাগে দ্বিগুণ জায়গা পাওয়া যায়, তবে ব্লেজার বা ড্রেস শার্টের ক্ষেত্রে ভাঁজ করাই শ্রেয়। দ্বিতীয়ত, জুতোর ভেতরে ফাঁকা জায়গা ব্যবহার করা। জুতোর ভেতর মোজা, চার্জার বা ছোট প্রসাধন সামগ্রী ঢুকিয়ে রাখলে ব্যাগের অনেক জায়গা সাশ্রয় হয়। এছাড়া ওষুধের বড় বোতল না নিয়ে জিপলক ব্যাগে বা পিল অর্গানাইজার ব্যবহার করলে অপ্রয়োজনীয় প্যাকিংয়ের বাড়তি ঝামেলা এড়ানো যায়। ভ্রমণের জন্য একটি ক্যাপসুল ওয়ার্ডরোব তৈরি করাও দারুণ বুদ্ধিমানের কাজ। কয়েকটি নির্দিষ্ট রঙের পোশাক বেছে নিন যা একে অপরের সাথে মিলিয়ে পরা যায়। এতে পোশাকের সংখ্যা কম হলেও অনেকগুলো ভিন্ন লুক পাওয়া সম্ভব। সবশেষে TSA চেকিংয়ের ঝামেলা এড়াতে তরল পদার্থ ও ইলেকট্রনিক্স পণ্যগুলো ব্যাগের ওপরের দিকে রাখুন। এই ছোট ছোট অভ্যাসগুলো রপ্ত করতে পারলে যে কোনো দীর্ঘ ভ্রমণেও আপনাকে আর ব্যাগেজ ফি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। যুক্তরাষ্ট্রের কয়েক কোটি নাগরিকের জন্য দারুণ খবর। 2020 সাল থেকে 23 সালের মধ্যে যারা দেরি করে ট্যাক্স জমা দিয়ে জরিমানা গুনেছিলেন তারা এখন সেই টাকা ফেরত পেতে পারেন। আদালতের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 জুলাই 2026-এর মধ্যে আবেদন করলেই মিলবে এই রিফান্ড। কিভাবে আবেদন করবেন জানুন প্রতিবেদনে।
আমেরিকার কয়েক কোটি করদাতার জন্য সুখবর। করোনা মহামারী চলাকালীন যারা দেরিতে ট্যাক্স ফাইল করার কারণে জরিমানা বা সুদ গুনেছিলেন তারা এখন সেই টাকা ফেরত পেতে পারেন। কং বনাম ইউনাইটেড স্টেটস মামলায় আদালতের এক যুগান্তকারী রায়ের পর এই সুযোগ তৈরি হয়েছে। তবে সময় খুবই সংক্ষিপ্ত। আগামী 10 জুলাইয়ের মধ্যে আবেদন না করলে চিরতরে এই সুযোগ হারাতে পারেন করদাতারা। আদালতের রায়ে বলা হয়েছে 2020 সালের 20 জানুয়ারি থেকে 2023 সালের 10 জুলাই পর্যন্ত সময়কালটি ফেডারেল ডিজাস্টার পিরিয়ড হিসেবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী দুর্যোগকালীন সময়ে ট্যাক্স ফাইলের সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত হয়। ফলে এই সময়ে যাদের কাছ থেকে ফেলিওর টু ফাইল 5% বা ফেলিওর টু পে 0.5% জরিমানা নেওয়া হয়েছিল তারা এখন রিফান্ডের যোগ্য। উদাহরণস্বরূপ কোনো করদাতা যদি $20,000 ট্যাক্স দিতে দেরি করার কারণে $5,000 জরিমানা দিয়ে থাকেন তবে তিনি এখন সেই পুরো $5,000 ফেরত পাবেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না। এর জন্য করদাতাদের ফর্ম 843 পূরণ করে আবেদন করতে হবে। যদিও মামলাটি নিয়ে এখনও উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে, কিন্তু 3 বছরের স্ট্যাটিউট অফ লিমিটেশন বা সময়সীমার কারণে আগামী 10 জুলাই 2026-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফর্ম পূরণে সামান্য ভুলেও আবেদন বাতিল হতে পারে। তাই অনেক বিশেষজ্ঞ এই ক্ষেত্রে পেশাদার সিপিএর পরামর্শ নেওয়ার কথা বলেছেন। আপনি যদি প্যান্ডেমিক সময়ে কোনো ট্যাক্স জরিমানা দিয়ে থাকেন তবে দ্রুত আপনার নথিপত্র যাচাই করুন। রিফান্ড পাওয়ার এই সুযোগটি কি আপনি হাতছাড়া করবেন? এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।